চট্টগ্রাম ও কক্সবাজারে ঢলের পানিতে 4 শিশুর প্রাণহানি। আমার বাচ্চা আমার আব্বু ওদিন বাটাং বাজে আমার বাচ্চা আমাকে এভাবে দৌড়ে জড়িত হচ্ছে। আসলে 4টা বাচ্চা এখানে পড়ে গেছে, 3 জন উদ্ধার হয়েছে, 1 জন নিখোঁজ আছে। বিপর্যস্ত পাহাড়ি জনপদ। বেশি হওয়ার কারণে দেখেন আপনারা কিছুক্ষণ আগে একটা লাশ আসছে, লাশটা নামাতে পারে নাই। অধিকাংশ মানুষ এখন পানিবন্দী আছে, যার কারণে মানুষ যাতায়াত একদমই করতে পারতেছে না। বিভিন্ন জেলায় নিম্নাঞ্চল প্লাবিত, মানুষের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপি এবং সর্বস্তরের নেতাকর্মীরা এই 5 জেলা এবং অন্যান্য জায়গায়ও ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনামগুলো। জলাবদ্ধ রাজধানীর বিভিন্ন এলাকা, জনজীবনে দুর্ভোগ। মোহাম্মদপুরে হেলে পড়েছে 3 তলা ভবন, একাংশে ধস। গণভোট তত্ত্বাবধায়ক ব্যবস্থা 2 সাংবিধানিক বিষয় নিয়ে আলোচনা, বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা, দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। স্থানীয়দের অভিযোগ, ঢাকা কক্সবাজার রেল লাইন নির্মাণের সময় পর্যাপ্ত কালভার্ট না রাখায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। আর এদিকে ভারী বর্ষণ ও পাহাড় ধসে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে নিহত অন্তত 33 জন। স্থগিত হয়েছে চট্টগ্রাম বোর্ডের আগামীকালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মেহেদি হাসান সুমনের ক্যামেরায় নাইমাল জিকোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উন্নয়নের প্রতীক হিসেবে নির্মিত ঢাকা কক্সবাজার রেল লাইন এখন বন্যা কবলিত মানুষের প্রশ্নের মুখে। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত চকরিয়া সহ জেলার বিস্তীর্ণ জনপদ। ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হবে এমনটাই স্বাভাবিক। তবে 2023-এর পর থেকে চকরিয়ার বাসিন্দাদের ভোগান্তি যেন চরমে। দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা, যার কারণ হিসেবে তারা দায়ী করছেন ঢাকা কক্সবাজার সংযুক্ত এই রেলপথটিকে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মিত রেল লাইন পানি চলাচলের স্বাভাবিক পথ আটকে দেয়ায় দ্রুত নামছে না বন্যার পানি। ফলে দীর্ঘস্থায়ী হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ। ব্রিজ যেতে ছোট, পানি চলাচল বন্ধ করে যায়, সেই জন্য এখানে পানি টেনে যায় আর কি। মসজিদ, মাদ্রাসা সব ডোবা ওই গোবিন্দপুরের দিকে ওই কালভার্টের কারণে আমাদের এখানে পানি একটু বেড়ে যায়, পানি কমে না। 500 পরিবার আজকে পানিবন্দী। পৌরসভার একটা এখানে পানি দেওয়ার কোনো একটা এখানে দিন পর্যন্ত কিছু করেনি। স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য, প্রায় 11,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত 470 কিলোমিটার দীর্ঘ ঢাকা কক্সবাজার রেলপথে পাহাড়ি ঢলের পানি চলাচলের জন্য পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি। ফলে একপাশে পানি আটকে থেকে বসতবাড়ি, সড়ক ও কৃষিজমি প্লাবিত হচ্ছে। 7-10 দিন যদি বৃষ্টি হয় তাহলে পাহাড়ের মাটিগুলো নরম হয়ে অনেক সময় বিভিন্ন ধসে পড়ে। টানা বর্ষণ ও পাহাড় ধসে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে গত 5 দিনে অন্তত 33 জনের মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হলেও অনেক এলাকায় এখনো পানি কমেনি। স্থানীয়দের দাবি, শুধু ত্রাণ নয়, স্থায়ী সমাধানের জন্য রেলপথে পর্যাপ্ত কালভার্ট ও কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রতি বর্ষায় এই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটবে। নাইম আল চিকো, নিউজ 24, চকরিয়া, কক্সবাজার। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম ও সিলেট অঞ্চল। ডুবে গেছে বাড়িঘর, ফসলি জমি। সড়কে পানি ওঠায় অনেক এলাকায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাও। কক্সবাজারের চকরিয়া ও চট্টগ্রামের বাঁশখালীতে পানিতে ডুবে মৃত্যু হয়েছে 4 শিশুর। বন্দরনগরের পানি সরতে শুরু করায় ভেসে উঠছে জলাবদ্ধতার ক্ষত চিহ্ন। সিলেটের হবিগঞ্জ ও সুনামগঞ্জেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। চারদিকে থই থই করছে পানি। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কোথাও জলাবদ্ধতা, কোথাও বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে।
চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির উঠান থেকে পাহাড়ি ঢলে ভেসে যায় 2 শিশু, পরে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। সাঙ্গু নদীর পানি লোকালয়ে প্রবেশ করে সাতকানিয়া, বাঁশখালীর লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। ওইদিকে পানিগুলো চাপের কারণে আমরা ঘরে একারে পানি হয়েছে। ঘরের ভিতরে ভাইয়া পানি, প্রচুর পানি, বৃষ্টি যখন পরে এই সময় পানি প্রচুর গলা সমান। প্লাবিত হয়েছে কক্সবাজারের নিচু এলাকাও। চকরিয়ায় নৌকো উল্টে গিয়ে মৃত্যু হয়েছে 2 শিশুর। 2 সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা আব্দুল মালেক। আমার বাচ্চা আমার আব্বু ওদিন পাঠাং বলছে আমার বাচ্চা আমাকে এভাবে দই জড়িত হচ্ছে। আরেকটা আমার হাতে, আমি আর উঠতে পারি নাই, বলা যদি আমি ছেড়ে চলেছি, আমার ছোট বাচ্চাটা নিয়ে আসছি আমি। চট্টগ্রাম শহর থেকে নামতে শুরু করেছে পানি। বৃষ্টির তীব্রতা কমায় কিছুটা স্বস্তি ফিরলেও জলাবদ্ধতার ভয়াবহতা পুরোপুরি কমেনি। আমাদের থাকার কোনো উপযোগী না, ভিতরে যে গন্ধ, ময়লা, ফসা পানি ঢুকি আমাদের সব রুমগুলো একবার নষ্ট হয়ে গেছে। আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুর নলিতাবাড়ি সড়কের প্রায় 30 মিটার অংশ বিধ্বস্ত হয়েছে। হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে সদর উপজেলার অন্তত 10 থেকে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে আমাদের গ্রাম প্লাবিত। পানি আস্তে আস্তে বাড়ে, বাড়তে যে গরু, ছাগল, হাঁস, মোরগ এসব পানির নিচে। সিলেট ও সুনামগঞ্জ নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই ছুঁই। বন্যার পাশাপাশি পাহাড় ও টিলা ধসের ঝুঁকিও বেড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পার্বত্য অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড় ও সড়ক ধসে অনেক স্থানে বন্ধ যোগাযোগ, পানিবন্দী লাখো মানুষ। ডুবেছে বাড়িঘর, ফসলি জমিও। অতি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। রাঙামাটির বাঘাইছড়ি সড়ক বৃষ্টির কারণে এতটাই ভেঙে গেছে যে হাসপাতাল থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়েও গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে স্বজনরা বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স থেকে লাশ নামিয়ে স্ট্রেচারে করে পার করছেন সড়ক। এদিকে পানিবন্দী জেলার লাখো মানুষ। দেখা যাওয়ার কারণে প্রতি বর্ষার সময় এলে এখানে গাড়ি নিয়ে জনদুর্ভোগ এবার অত্যন্ত বেশি হওয়ার কারণে দেখেন আপনারা কিছুক্ষণ আগে একটা লাশ আসছে, লাশটা নামাতে পারে নাই। এই রাস্তার দুর্ভোগের কারণে আমরা পুরা মারিসায় লাশটা পৌঁছে দিতে পারি নাই। বান্দরবানে টানা 6 দিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বান্দরবান সদর সহ লামা, আলীকদম, রোয়াংঝুরি ও রুমা উপজেলা তলিয়েছে বন্যার পানিতে। ডুবেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। পানিবন্দী হয়ে পড়েছে 15,000-এর বেশি মানুষ। সরাইতে পারি নাই, যেতে পারিনি, খাওয়া লয় অনেক কষ্ট আছে। আর এই অবস্থায় মানুষগুলো বেতালে আছে। অধিকাংশ মানুষ পানিবন্দী আছে, যার কারণে মানুষ যাতায়াত একদমই করতে পারতেছে না। খাগড়াছড়িতে আজও থেমে থেমে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। 3টি সড়ক ডুবে যাওয়ায় এখনও সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দীঘিনালায় মাইনী নদীর পানি উপচে প্লাবিত হয়েছে আশেপাশের এলাকা। নষ্ট হয়েছে ফসলি জমিও। জমিনের মধ্যে অনেক পানি উঠে আর ওই যে ফসল ধানের জমি ডুবে গেছে। জমি গাছ সম্পূর্ণ পানির নিচে ডুবে যায় এবং বড় ক্ষেতের যাবতীয় যা কিছু আছে সব পানির নিচে পড়ে যায়। এদিকে টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজারে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে জেলার অনেক নিম্নাঞ্চল এখনো প্লাবিত। পাশাপাশি পাহাড় ধস ও ভূমিধসে গত কয়েকদিনে অন্তত 20 জনের প্রাণহানি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বাঁশখালী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন, তুলে দেন ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা। বিত্তবান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ সবাইকে সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এছাড়াও আমাদের পক্ষ থেকে আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো। বিশেষ করে নিহত পরিবারগুলোর পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি সেটা আমরা চিন্তা করছি। চলমান দুর্যোগে প্রশাসনকে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়েছেন সরকার প্রধানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। দুপুরে রাজধানীর সরকারি বাংলা কলেজের এক অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক কবলিত এলাকার খোঁজ খবর নিচ্ছেন। মানবিক মূল্যবোধের ভিত্তিতে দেশ গড়তে সবার প্রতি সহযোগিতার আহ্বানও জানান মাহদি আমিন। তাদের অনুষ্ঠান
জনগণের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপি এবং সর্বস্তরের নেতাকর্মীরা এই 5 জেলা এবং অন্যান্য জায়গায়ও ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে কষ্ট লাঘব করা যায়, কিভাবে তাদের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া যায়, কিভাবে পানি পৌঁছে দেওয়া যায়, স্যানিটেশন নিশ্চিত করা যায়, সেগুলো নিয়ে কাজ করছেন। এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীর জনজীবন। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়, ব্যাহত হয় যান চলাচল। বৃষ্টিপাতের এমন অবস্থা আরও 2 থেকে 3 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর ও নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। অঝোরে ঝরছে বৃষ্টি, ঘরবন্দি রাজধানীর মানুষ। জীবন জীবিকার তাগিদে যারা বের হয়েছেন পড়েছেন বিপাকে। সড়কে জলাবদ্ধতায় ব্যাহত হয় যান চলাচল। মিরপুর, কাজীপাড়া ও নিউ মার্কেট সহ এর আশেপাশের এলাকার সড়ক ছাড়াও অলিগলিতেও জলবন্দি মানুষ। আমাদের অনেক কষ্ট হইতেছে, আমরা অফিস আদালত করতে পারতেছি না, পানি উঠে পুরো ভরে গেছে। বৃষ্টির তনে বসে থাকতে থাকতে কোনো ভাড়া পাই না, কিছু পাই না, যে অবস্থা এখানে এতটা পানি, হায়া খাটু পানি। একটা মানুষ রাস্তার এপার থেকে ওপার যাইতে পারতেছে না। রাস্তার ভিতরে যে পরিস্থিতি, অনেক গাড়ি নষ্ট হয়ে রাস্তার ভিতরে পড়ে রয়েছে। কারওয়ান বাজার পরিণত হয় ভাসমান বাজারে। পানির মধ্যেই বেচাকেনা করতে হয় ব্যবসায়ীদের। বাধ্য হয়ে কাদা পানি মারিয়েই বাজারে আসেন ক্রেতারা। টানা 4 দিন বৃষ্টি, আরো আবহাওয়া 2 দিন থাকবে। সরবরাহ একবারে কম হয়, বৃষ্টির কারণে মাল আসতে পারতেছে না। তো এমন বৃষ্টিপাত থাকতে পারে আরও 3 দিন, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই যে বাড়িতে ক্ষতিপূরণ বর্ষণ, এটা আগামী 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 13 তারিখ থেকে দেশের পূর্ব অঞ্চল এবং উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কমে যেতে পারে। এরপর সারা দেশেই 14 তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতার পূর্বাভাস এবং চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে, সেই পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের সম্ভাবনারও পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম, 3 পার্বত্য জেলা ও কক্সবাজারে পাহাড় ধস অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে, বলছে আবহাওয়া অফিস। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আপিল বিভাগের রায়ের পর দেশের সংবিধানে আবারও যুক্ত হওয়ার পথ তৈরি হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান। দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই 2 সাংবিধানিক বিষয় নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। কেউ একে গণতন্ত্র ও জনগণের মতামতের প্রতি সম্মান জানানোর উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকেই বলছেন সুষ্ঠু বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছিল 2008 সালের 29 ডিসেম্বর। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা বাতিলের পর দলীয় সরকারের অধীনে 3টি বিতর্কিত নির্বাচন হয়, যাতে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আপিল বিভাগের রায়ে আবারও সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরিয়ে আনার সুযোগ তৈরি হয়েছে। জেনজিদের প্রত্যাশা, এর মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন হবে, সুসংগঠিত হবে গণতন্ত্র, প্রাধান্য পাবে জনগণের মতামত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটি প্রশ্নের ঊর্ধ্বে থাকবে এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য এই ব্যবস্থা কার্যকারী ভূমিকা হিসেবে পালন করবে। জনগণের ভোটাধিকার প্রয়োগের যে ব্যাপারটা বা তাদের যে মতামত বা পূর্ণ স্বাধীনতার যে ব্যাপারটা, এটা কিন্তু ফুটে উঠবে। আবার জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে যেন গণভোটের রায় সম্পাদিত হয়, সংশোধিত হয় এবং পুনর্বহাল বা পুনর্বর্তিত হয়। সাধারণ মানুষ বলছেন, নির্বাচন নিয়ে আর যেন কোনো অনিশ্চয়তা বা বিতর্ক তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি সঠিকভাবে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে পারে সেটা ভালো, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভালো, কিন্তু সেটা সঠিক প্রয়োগ করতে হবে। জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য জনগণের সবার অপিনিয়ন বা মতামতটা জরুরি। তত্ত্বাবধায়ক সরকার থাকা বা একটা নিরপেক্ষ সরকার থাকলে পরবর্তী নির্বাচনটা সুষ্ঠু হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। দলীয় কোন্দল এবং প্রত্যেকটা সরকার তাদের নিজেদের আন্ডারে সবকিছু রেখে এবং নির্বাচনটাকে একটা বানচাল করে দিত। এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার, এটা আবার পুনর্বহাল হবে এবং প্রতিষ্ঠিত হবে। সংবিধান বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষকরা বলছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও গণভোট গণতান্ত্রিক কাঠামোকে আরও অংশগ্রহণমূলক করার সুযোগ তৈরি করতে পারে। তবে এর সফলতা নির্ভর করবে আইনি ব্যাখ্যা এবং রাজনৈতিক ঐকমত্য এবং বাস্তবায়নের স্বচ্ছতার উপর। বাংলাদেশে আমরা যে ধরনের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আছি, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে, এটি এখনো প্রয়োজন। নিরপেক্ষ যে নির্বাচন, স্বচ্ছ যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু কোনো সরকারের অধীনে আমরা দেখতে পাইনি, যার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গিয়েছি।
তাদের মতে সংবিধানের যে কোনো পরিবর্তনের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের আস্থা বৃদ্ধি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা। তা কতটা বাস্তব রূপ পায় সেজন্য আগামী জাতীয় নির্বাচনের দিকে নজর সবার। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজধানী মোহাম্মদপুরে তিনতলা একটি ভবনের একাংশ ধসে পড়েছে, হেলে পড়েছে গোটা ভবনটি। কেউ হতাহত না হলেও স্থাপনাটি নিয়ে চরম উদ্বিগ্ন স্থানীয়রা। জীবনের ঝুঁকি নিয়েই এখনো ভবনটিতে অবস্থান করছেন বাসিন্দারা। তিনতলা ভবনের এক পাশ ভেঙে পড়ে আছে রাস্তায়, কিছু অংশ আছে ঝুলে, আর বয়সে পুরনো গোটা ভবনটি কাত হয়ে আছে এক পাশে। রাজধানীর মোহাম্মদপুরের আজিজিয়া হাউজিংয়ের মাদ্রাসা রোডের এই বাড়িটির দ্বিতীয় তলার বারান্দার দেয়ালের একটি বড় অংশ হঠাৎ করেই ধসে পড়ে। শব্দ শুনে ছুটে আসেন আশপাশের মানুষ। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও আতঙ্কে বাড়ি থেকে বের হয়ে আসেন বাসিন্দারা। চাইলে আজকের দিনের ভিতরে আমি অন্য কোথাও শিফটমেন্ট করতে পারতেছি না। অবশ্যই ঝুঁকিপূর্ণ, যেহেতু একটা ভবন একটা সাইড থেকে ধসে পড়ছে, অবশ্যই ঝুঁকিপূর্ণ। যে কোনো ব্যাংক তো ফুটছে আর পানি। স্থানীয়দের অভিযোগ, বাড়ির বিভিন্ন স্থানে আগেই ফাটল দেখা দিয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। বাড়িওয়ালা তো কোনো কেয়ারই করে না, বাড়িওয়ালা শুধু ভাড়া ওটা ভাড়া খায়, ঠিক আছে, ওনাদের সিস্টেম হচ্ছে এটা। আর এখানে সবচেয়ে নিম্ন ফ্যামিলি যারা মনে করেন ভাড়া কমের বিদায় সবাই এখানে এসে থাকে। অনেক দিন থেকে বেকার হয়ে গেছে, এটা নিয়ে ওরা গুরুত্ব দেয় না। ওদের তো গুরুত্ব দেওয়ার কথা ছিল যে কোনো সময় একটা দুর্ঘটনা হয়ে যাবে। ভয় একটু আছে যে কোনো টাইমে হয়তো বা ভেঙে পড়তে পারে, এরকম হইতে পারে। আগের একটি ভূমিকম্পের পর থেকেই পুরনো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বলে জানান মালিক। এটিতে এখনো 10টি পরিবার বসবাস করছে। এখন ভাড়াটিয়াদের আমরা আগেই বলছিলাম, ঠিক আছে, মনে করেন যে জুনেই খালি করানোর কথা ছিল, যেই তো হয় নাই। আর এখন যেহেতু একটা পরিস্থিতির শিকার হয়ে গেছি আমরা, তখন বলে দেওয়া হয়েছে যে যারা বাসা দেখে তারা বাসা খালি করে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো ভবনের কাঠামোগত পরীক্ষা ও সংস্কার না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটা দেখার দায়িত্ব ইমারত বিধিমালা অনুযায়ী রাজুকের, কিন্তু বাস্তবতা হচ্ছে রাজুকের পক্ষ থেকে যারা পরিদর্শক আছেন এবং অন্য যারা পরিদর্শক যারা আছেন, তারা এই ধরনের নির্মাণ প্রক্রিয়াতে তাদের একটা নজরদারিতে দেওয়ার আকারে গাফিলতি আছে। এখন রাজুক যদি নজরদারি না বাড়ায়, তাহলে কিন্তু যে কোনো সময় ভূমিকম্প ছাড়াই কিন্তু ভবন ধস বা ভবন হলে পারাপার ভবন কলাপস করা এই ঘটনা ঘটতে পারে এবং এটা আমাদের অনেক ধরনের প্রাণহানি হতে পারে। ভবনটি নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। জমানো টাকায় কাল হয়েছে নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী বাক প্রতিবন্ধী ববি বেগমের। তাকে হত্যার ঘটনায় নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া থেকে 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। নরসিংদীর মেথিকান্দার রেল স্টেশনের প্ল্যাটফর্মে আর দেখা যাবে না বাক প্রতিবন্ধী 70 বৃদ্ধা ববি বেগমকে। সবাই তাকে চিনত বুবি নামে। 25 বছর ধরে বিনা পারিশ্রমিকে প্ল্যাটফর্ম ঝাড়ু দেয়া, শৌচাগার পরিষ্কার সহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন বুবি। থাকতেন স্টেশনের একটি পরিত্যক্ত ঘরে। যাত্রী ও স্থানীয়দের সহায়তায় চলত তার দিন। সেখান থেকে একটু একটু করে টাকা জমাতেন। এভাবে জমে যায় 40,000 টাকা। সেই টাকা ছিনিয়ে নিতে গত শনিবার রাতে হামলা করে কয়েকজন, মারধরও করে। গুরুতর আহত হয়ে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার রাতে মারা যান তিনি। এমন খবরে নিন্দার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর মামলা হলে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হয় নরসিংদী থেকে 3 জন ও ব্রাহ্মণবাড়িয়া থেকে 2 জন। এখানে আমরা 5 জনকে গ্রেফতার করেছি। তার মধ্যে সাক্ষী দিয়েছে এমন আছে, সিসিটিভি ফুটেজ দেখেছি এরকম আছে, তথ্য প্রযুক্তির সহায়তা আছে। আরো অনেকের সাথে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, তো তারা অবশ্যই সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বিধায় তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এরপরও তদন্তকারী কর্মকর্তা ফার্দার তদন্ত করবেন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সত্য উদ্ঘাটিত হবে। র্যাব জানায়, গ্রেপ্তার 3 জনের নামে আগে থেকেই মাদকের মামলা রয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। আমরা মোট 5 জনকে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।